রিহানের দিকে বুক কুঁচকে তাকিয়ে আছে ইমাদ সরকার, সাথে তার ভাই ইফাত সরকার। পাশে একজন তাদের ফাদার বসে আছে, বয়স ৮০-র অর্ধেক, আর দুজনের ৬০-এর অর্ধেক হবে। রিয়ান তাদের থেকে অনেক ছোট। অরণ্য চৌধুরীর সাথে তোমার কি শত্রুতা রিয়ান? ওর ভিডিও কেন করেছো? রিয়ান পাথরের দৃষ্টিতে তাকায় ইমাদ সরকারের দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে গভীর কণ্ঠে ঠাট্টা করে বলে ওঠে, কেমন আছেন আমার দূর সম্পর্কে চাচা শ্বশুর? প্রশ্ন আমার এটা ছিল না, তীক্ষ্ণ স্বরে কথাটা বলে ইমাদ। ফাদার বাঁকা হেসে রিয়ানের দিকে তাকিয়ে আছে। ভালো করে জানে রিয়ান এখন কি করবে। তোর বালের প্রশ্ন তোর বালের ভেতর রাখ। তোর ভাগ্য ভালো, তোর সাথে ভালোভাবে কথা বলছি। আমাকে প্রশ্ন করার সাহস কই পাস? মুহূর্তের মাঝে ইমাদের চোখ মুখ শুকিয়ে যায়। মনে কৌতূহল দূর করার জন্য প্রশ্ন করেছে, কিন্তু এই ছেলে যে সোজা কথার মানুষ না, সেটা আগে বোঝা উচিত ছিল। ফাদার সব কিছু গভীর মনোযোগ দিয়ে দেখছে। রিয়ানের দিকে তাকিয়ে বলে ওঠে, এইসব বাদ দাও রিয়ান, তুমি এটা বলো, মেয়ে কবে জোগাড় করবে? এখন তো বাংলাদেশে আছো, বীরের সাথে তুমি একটু হাত লাগাও। মেয়ে প্রয়োজন এখন অনেক বেশি। সাথে তুমি তো এখন আবিষ্কার করেছো না, নতুন কিছু একটা তৈরি করো। রিয়ান খড়খড়ে কণ্ঠে বলে, প্রথমত আবিষ্কারের কথা যদি আসে, আমি ঠিক সময়ে নতুন কিছু তৈরি করব, তবে আগে আমার এমপি হওয়া প্রয়োজন। আমার সব ক্ষমতা আমেরিকায়, যেখানে সবাই আমাকে সামনে গোপনে গ্যাংস্টার হিসেবে চেনে, কিন্তু বাংলাদেশে সবাই আমার ব্যাপারে জানে না, জানলেও সেটা আড়ালে। আমার চুরি চামারি করে কাজ করতে ভালো লাগে না, তাই এমপি হতে হবে, ক্ষমতা লাগবে আমার। দ্বিতীয়ত, আমাকে কেন বলছো মেয়ের কথা? যে আগে তোমাদের মেয়ে জোগাড় করে দিত তাকে বলো। কথাটা বলেই রিয়ান সিঁড়ির দিকে তাকায়। বীর আসছে, পকেটে একটা হাত, অন্য হাতে মোবাইল টাইপিং করছে। আস্তে আস্তে বলে ওঠে, আমি আর পারবো না, মেয়ে জোগাড় করি আমি, আর টাকা ভাগ বেশি পাই রিয়ান। এটা কেমন বিচার? রিহান কিছু বলার আগে ফাদার বলে ওঠে, বীর ভুলে যেও না, বাহিরের দেশ থেকে ডিলারগুলো আসে রিহানের কথায়। এমনিতেই তুমি আজ পর্যন্ত কোনো কাজ ঠিক সময় করতে পারোনি। প্রতিবার 10 থেকে 20টা মেয়ে কম থাকে, যা রিয়ান পূর্ণ করে। তাই ওর ধারের কাছে যাওয়ার চেষ্টা করো না। যদি রিহান শেষ সময় মেয়েগুলো জোগাড় করে না দেয়, তবে এতদিন আমাদের রাস্তায় থাকা নিয়ে দাঁড়াতে হতো। চোখ মুখ কুঁচকে বীর কথাগুলো সহ্য করে। মোবাইল পকেটে ঢুকিয়ে আস্তে করে রিহানের পাশে বসে। কিছু বলতে ইচ্ছে করে না, এসেছে একটা কাজে, সেটা শেষ। রিহান, তোমার সাথে আমার কিছু কথা ছিল। ভ্রু কুঁচকে তাকায় রিহান। ফাদারে তার সাথে কি কথা থাকবে? কি কথা? তোমার কিছু না, জাস্ট এইটা বলবো, কাজে মন দাও। আজকাল অন্যমনস্ক লাগে তোমাকে। ভুলে যেও না তোমাকে গড়ে তোলার কারিগরকে। সে কিন্তু নিজের স্বার্থে আঘাত করলে কাউকে ছাড়বে না। রিহান কিছু না বলে মিনি টেবিল থেকে লাল তরল গ্লাস করে পানি নিয়ে তার মাঝে একটা ছোট বরফ কুচি দিয়ে আরাম করে খায়। বীর বিরক্ত চোখে তাকিয়ে আছে। জবাব দিচ্ছ না কেন? আশা করি তুমি আমার কথাটা বুঝেছ। কেন আমার মটকা গরম করেছ ফাদার? ঠান্ডা আছে, ঠান্ডা থাকতে দেন। আপনি তো ভালো করে জানেন, কেউ আদেশ দিলে কথা বললে আমার ভালো লাগে না, তাও বরাবর সেই ভুল কেন করেন? এমনিতেই আমি অন্যমনস্ক নেই, এমপি হওয়ার চেষ্টায় একটু বিজি। কথাগুলো বলেই রিহান ধপ করে উঠে যায়, চোখ লাল হয়ে আছে। বাইরে যাওয়ার উদ্দেশ্যে হাঁটলেও আবার পিছন ফিরে সতর্ক দেয়, আমার দূর সম্পর্কে রিলেটিভ
ইমাদ সরকার অ্যান্ড ইফাত সরকার। সাবধানে থাকবে। আমার কেন যেন মনে হচ্ছে আপনাদের সময় ঘনিয়ে আসছে। জাস্ট বলে রাখলাম, আগে থেকেই সতর্ক হয়ে যান। কথাগুলো বলে রিহান ঝড়ের মতো বেরিয়ে যায়। বীর কপাল গুটিয়ে তাকিয়ে আছে। একবার পাশে বসা ইফাত আর ইমাদের দিকে তাকায়। রিহান সতর্ক দিয়েছে, মানে এদের সাথে নিশ্চিত কিছু একটা হতে যাচ্ছে। কিন্তু কি, কেন যেন মনে হয় রিহান অনেক কিছু জানে যা সে জানে না। বীর, তেজু কেমন আছে? চমকে ওঠে বীর। ফাদার হঠাৎ তেজুর কথা বলছে কেন? এমনিতেই ভয়ে ভয়ে যদি কখনো তেজু রানী তার এই পেশা সম্পর্কে জানে, তখন কি তাকে এত সম্মান করবে যা এখন করে? নিশ্চয় ঘৃণা করবে। কিন্তু সে কি করবে? না চাইলেও জড়িয়ে গেছে, চাইলেও ছাড়তে পারবে না। এটা যে তার রক্তে আছে। ছোট করে জবাব দেয়, ভালো আছে। কথাটা বলতে বীরের ঠোঁট কাঁপে। তার কাছে এত নিষ্পাপ সেজে যাচ্ছ। যদি কখনো তোমার এই পেশা সম্পর্কে জানে কি করবে? এমনিতেই সে কখনো তোমার হবে না। আমার কখনো সেটা হতে দিবে না। মনে প্রাণে ভালোবাসতে পারো, কিন্তু কখনো পাবে না। তার জন্য এই ভালোবাসা যে অভিশাপ স্বরূপ। বুক কাঁপে বীরের। ইচ্ছে করে মানুষটার বুকে গুলি চালিয়ে ঝাঁঝরা করে দিতে। কিন্তু এই একটা মানুষের তো শেষ করলে হবে না। এর পেছনে যে আরো অনেক মানুষ দায়ী। বুঝতে পারে না তাদের সাথে তেজু রানীর কিসের এত শত্রু। শুধু কি রিহানের স্ত্রী বলে, নাকি অন্য কোনো রহস্য? বীর আর কিছু ভাবতে চায় না। ভেবে নেয় সত্যি একদিন নিজেই তার সামনে আসবে। বাসা থেকে উঠতে উঠতে বলে, পাওয়া না পাওয়া ভাগ্যের ব্যাপার। কখন কার ভাগ্যে পরিবর্তন হয়ে যায় কেউ জানে না। বলেই বীর সেই গাড়ি থেকে বেরিয়ে যায়। এখন বাসায় যেতে হবে। মোবাইলে দেখছে মোহিত খুন হয়েছে, সাথে একটু আগেই নিজ চোখেও দেখল। এটাও জানে না তার এই অবস্থা করেছে রিহান। মনে মনে খুশি হন। রিহানকে ধন্যবাদ দিতে ইচ্ছে করে। এখন তার তেজু রানীর বাড়িতে নির্ভয়ে থাকবে। এর আগে সে নিজেও ইচ্ছাকৃতভাবে একদিন মুহিদের অ্যাক্সিডেন্ট করিয়েছে, কিন্তু শালার ভাগ্য ভালো বেঁচে গিয়েছে। কিন্তু একটা কথা মাথায় ঢুকছে না, রিহান কি সত্যি ভালোবাসে? যদি বেঁচেও থাকে তাহলে এত খারাপ আচরণের মানে কি? রিহান হেঁটে যাচ্ছে একটা জঙ্গলের ভিতর দিয়ে। তার মাঝে কোনো রকম ভয় নেই, যেন এই পথ তার অনেক আগে থেকে চেনা। খুব সতর্কর সাথে হাঁটছে। হাতে থাকা রিমোটে লাল বাটন প্রেস করতে একটা শব্দ হয়। চারদিকে কিছু লাল বাতি জ্বলে ওঠে। তার মাঝে সেই অন্ধকার জঙ্গলের মাঝেই দেখা যায় লাল টুকটুকে একটা বাড়ি। এতক্ষণ অন্ধকার থাকলেও এখন পুরো দিনের আলোর মতোই আলোকিত। দূর থেকে বাড়িটাতে দেখা যাচ্ছে কত শত গার্ড, যাদের সবার কাছে গান। তার দিকে একবার তাকিয়ে সবাই মাথা নিচু করে নেয়। রিহান দেখে হেসে আশেপাশে তাকায়। 30 ফিট উচ্চ করে দেওয়ালের বন্দোবস্ত করা। এর একটাই কারণ, সে কোনো রকম রিস্ক নিতে চায় না। বাড়ির ভেতর তার সবচেয়ে বড় হাতিয়ারগুলো আছে, যাদের ছাড়া দেওয়া মানেই তার ধ্বংস অনিবার্য। এই বাড়ির কথা সে বাদে একটা কাকপক্ষীও জানে না। প্রত্যেক গার্ড আমেরিকায়। এতটাই সে সতর্ক যে সে একটা বাংলাদেশি গার্ডও দেয়নি। এই দেশের মানুষগুলোর রক্তে মিশিয়ে সে বেইমানি। ফাদারের কাছে থেকে সে যে সোজা এখানে এসেছে। অনেক বছর এই বাড়ি মোবাইল দেখেছে। এইবার সে তাদের সামনে দেখবে। এর আগে 2 বার আসলেও তাদের সাথে দেখা করেনি। এমনি নিজের প্রয়োজনীয় সব জিনিস নিয়ে এসেছে। রিহান নিঃশব্দে হেসে বাড়ির ভেতর ঢোকে। শুরুতে একটা রুমের সামনে যায়। ভেতরে ঢুকতে ফিঙ্গারপ্রিন্ট আই স্ক্যান ভয়েস দেয়। সাথে সাথে দরজা খুলে যায়। যেখানে থাকে হাজার বই, যেগুলো তার প্রাণ। তার টাকার খনি। পাশে একটা তার মূল্য ল্যাবরেটরি রুম।
কাচের দেওয়াল ঘেরা, ভেতরে সাদা ফ্লুরোসেন্টার আলো, সারি সারি টেস্ট টিউব, কাচের শিশি, কেমিক্যাল ভর্তি বোতল, আধুনিক কম্পিউটার, সার্ভার, মনিটর যেখানে ডেটা চলছে। ল্যাবের ভেতর ঠান্ডা ধাতব গন্ধ, মেশিনের ঘর ঘর আওয়াজ। মনিটরে লাল আলো ঝলমল করছে, কিছু মেশিন থেকে বাষ্প বের হয়, মাঝে মাঝে টিকটিক শব্দ। সব কিছু পর্যবেক্ষণ করে আরেকটা রুমে যাওয়ার উদ্দেশ্য হাঁটে। এসে দরজা খুলতে দেখতে পায় তার এই বাড়ির সবচেয়ে বড় রুমে, যেটা একদম জেলের মতো। এই এক রুমে 3 ভাগে ভাগ করা হয়েছে। সামনে দাঁড়িয়ে দেখে একপাশে শিকলের ভেতর 3 জন ছেলে বন্দী, একজন তার সমবয়সী আর 2 জন তার থেকে ছোট। তাকে দেখতে তারা কেঁদে ওঠে, কান্নার শব্দ। রিহান বিরক্ত হয়, চোখ রাগিয়ে তাকাতেই তারা চুপ করে যায়। রিহান চোখ ঘুমিয়ে অন্য পাশে তাকায়। ছোট ছোট বাচ্চা, এই 10 থেকে 15-12 বছরের, সবাই ঘুমিয়ে আছে। অন্য পাশে প্রায় 30 জনের মতো মেয়ে, 5 থেকে 6 জন জেগে আছে, তাদের অসহায় দৃষ্টি ডেপ ডেপ করে রিহানের দিকে তাকিয়ে আছে। রিহান আগে থেকেই মেয়ে জোগাড় করে, ডিলারদের মেয়ে দেওয়ার আগেই সেখান থেকে যেগুলো সুন্দর ভালো দেখতে তাদের রেখে দিয়েছে। তাদের পরিবর্তে অন্য মেয়ে দিয়ে দেয়, যারা সে ছাড়া কেউ জানে না। প্রয়োজনীয় অনুযায়ী সে নিজের মতো বিক্রি করে। এখানে থাকা মেয়েগুলো অনেক ডিমান্ড। এখানে হাজারো বাছা বাছা মেয়েগুলো রাখা হয়েছে, যা দেখলে ডিলারদের চোখ ঝলসে যায়। রিহান গিয়ে সেই 4 জন ছেলের সামনে দাঁড়ায়। ওকে দেখতে তার সমবয়সী ছেলেটা বিনীত করে বলে ওঠে, আমাদের আর কত বছর এখানে বন্দি করে রাখবে? আমরা অনেক বছর বাইরের আলো বাতাস শরীরে মাখাইনি। আমাদের পরিবারের কাছে কখন যাব? প্লিজ আমাদের ছেড়ে দেন, হাত জোর করে বলে ওঠে ছেলেটা। এত বড় ছেলে কান্না করছে দেখতে বেঈমান লাগছে, কিন্তু তারা জানে তাদের কত শত কষ্ট। 10 বছর ধরে তারা বাইরের আলো বাতাস চোখে দেখেনি। সে যে 10 বছর আগে তুলে নিয়ে এসেছে, এখনও তাদের পরিবারের সাথে যোগাযোগ নেই। যেই দিন তারা মরবে সেই দিন ছাড়া পাবে। তাই নিজেদের ছাড়া পেতে ইচ্ছে করলে তাদের মৃত্যু কামনা কর। এতক্ষণ নিঃশব্দে চোখ দিয়ে পানি পড়লেও এইবার ছেলেগুলো শব্দ করে কেঁদে ওঠে। হুশ কানে লাগছে, ভালো করে জানিস শব্দ আমার পছন্দ না, আর একটা শব্দ করলে 2 দিনের জন্য খাবার বন্ধ। এইসব নাটক আমার সাথে চলবে না। কালকে আবার আসবো, এখানে কাজ আছে। আজকে জাস্ট দেখতে আসলাম। শান্ত বাচ্চা হয়ে থাকবি, এদিক ওইদিক হলেই একদম উপরে টিকিট কেটে দিব বিনা পয়সায়। কথাগুলো বলেই রিহান সেখান থেকে বেরিয়ে আসে। শান্তি একটা নিঃশ্বাস নেয়, সব ঠিকঠাক আছে এখানে, এখন বাড়ি যেতে হবে। অলরেডি 2টা বাজে, হয়তো সেখানে এতক্ষণ কান্নাই সিন শুরু হয়েছে। ভাবতেই মুখ তেতো উঠে রিহান, গিয়ে এই সব বন্ধ করতে হবে। অন্যদিকে শান্তির ঘুম দেয়নি। আজকে তার তেজকে নিয়ে শান্তির ঘুম দেবে, কথাটা ভেবে নিজে সেই প্রথম রুমে ঢুকে একটা ছোট শিশি থেকে কিছু সাদা পর্দা নিয়ে কাগজে ভরে খুব যত্ন করে পকেটে ঢুকিয়ে ভাবে তেজকে এগুলো কিভাবে খাওয়াবে চলবে।